আজকের ক্লাসে আমরা পূর্ণ সংখ্যার যোগ বিয়োগ গুণ ও ভাগ করার নিয়ম শিখব। পূর্ণ সংখ্যার যোগ বিয়োগ গুণ ও ভাগ করার সময় এখনও যাদের সমস্যা হয় তাদের জন্য এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ক্লাসটি তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো প্রথমে আমরা জানব পূর্ণ সংখ্যা কাকে বলে। পূর্ণ সংখ্যার সংজ্ঞাটা হচ্ছে যে সমস্ত সংখ্যার কোনো ভগ্নাংশ থাকে না তাদের পূর্ণ সংখ্যা বলে। এভাবেও বলা যেতে পারে যে শূন্যসহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যাসমূহকে পূর্ণ সংখ্যা বলে। তো এই পূর্ণ সংখ্যাকে তিন ভাগে আমরা ভাগ করতে পারি। প্রথমত ধনাত্মক পূর্ণ সংখ্যা। ধনাত্মক পূর্ণ সংখ্যা, এই ধনাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে শূন্য অপেক্ষা বড় সকল স্বাভাবিক সংখ্যাকে ধনাত্মক পূর্ণ সংখ্যা বলে। আরও একবার বলছি, শূন্য অপেক্ষা বড় সকল স্বাভাবিক সংখ্যাকে ধনাত্মক পূর্ণ সংখ্যা বলে। উদাহরণ কি হবে? দেখো, শূন্য অপেক্ষা বড় আর ধনাত্মক মানে তোমরা মনে রাখবে প্লাস, পজিটিভ সাইন যুক্ত। ঠিক আছে, তাহলে +1 +2 +3 এইভাবে চলতেই থাকবে, অসংখ্য রয়েছে। ঠিক আছে, এইবার দ্বিতীয়ত শূন্য, আর তৃতীয়ত ঋণাত্মক পূর্ণ সংখ্যা। এই ঋণাত্মক পূর্ণ সংখ্যা বলতে এই প্রত্যেক ধনাত্মক পূর্ণ সংখ্যার বিপরীত ঋণাত্মক মানগুলোকে ঋণাত্মক পূর্ণ সংখ্যা বলে। আরও একবার বলছি, প্রত্যেক ধনাত্মক পূর্ণ সংখ্যার বিপরীত ঋণাত্মক মানগুলোকে ঋণাত্মক পূর্ণ সংখ্যা বলে। অর্থাৎ তো কয়েকটি উদাহরণ দেখে নাও। -1 -2 -3 এইভাবে চলতে থাকবে। ঠিক আছে, ঋণাত্মক মানে কি? নেগেটিভ সাইন যুক্ত, অর্থাৎ মাইনাস। এইটুকু তোমাদের শুধু মনে রাখতে হবে। ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে ঋণাত্মক পূর্ণ সংখ্যা কোনগুলো, মানে -1 -2 -3 -5 -25 এইগুলো। ঠিক আছে, বুঝতে পারলে? আশা করি এই পর্যন্ত সকলেই বুঝতে পেরেছো। তো এইবার পূর্ণ সংখ্যার যোগ কিভাবে করতে হয় সেটি শিখব। তারপর পূর্ণ সংখ্যার বিয়োগ কিভাবে করতে হয় সেটি শিখব। ঠিক একইভাবে গুণ ও ভাগ কিভাবে করতে হয় আমরা ঠিক পরে পরে শিখে শিখে যাব। ঠিক আছে, তো দেখো, পূর্ণ সংখ্যার যোগ। প্রথমে যখন দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যা যোগ করব, অর্থাৎ দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যা যোগ কিভাবে করতে হয় সেটি আমরা এখন শিখব। তো এই বিষয়টি একটি উদাহরণের সাহায্যে বোঝাচ্ছি, তোমরা একটু ভালো করে বুঝে নাও। দেখো, ধরো আমরা দুটো ধনাত্মক পূর্ণ সংখ্যা নিচ্ছি, +3 আর +5। দুটো ধনাত্মক পূর্ণ সংখ্যা, এদের আমরা যোগ করব। এক্ষেত্রে যোগের নিয়মটি হচ্ছে দুটি ধনাত্মক সংখ্যার যোগের সময় তাদের পরম মানের যোগ করতে হয় এবং যোগফলের আগে ধনাত্মক চিহ্ন বসে। ধনাত্মক মানে প্লাস সাইন বসে। ঠিক আছে, তো নিয়মটি আমি আরও একবার বলছি। দুটি ধনাত্মক সংখ্যার যোগের সময় তাদের পরম মানের যোগ করতে হয় এবং যোগফলের আগে ধনাত্মক চিহ্ন বসে। তো আমি নিয়মটা শেষে লিখে দেবো, কোনো অসুবিধা নেই। এইবার এখানে তোমাদের একটা আমি বিষয় বলে রাখি যে পরম মান কাকে বলে। দেখো, এদিকটা একটু বুঝে নাও। পরম মান খুবই সহজ একটা জিনিস। কোনো বাস্তব সংখ্যা এ, ঠিক আছে, কোনো বাস্তব সংখ্যা এ এর পরম মান বলতে শুধু সাংখ্যিক মানটাকে বোঝায়। তো বিষয়টা উদাহরণের সাহায্যে বুঝে নাও, তাহলে অনেকটা সহজ মনে হবে। দেখো, ধরো আমি বললাম +5, এর পরম মান কত? এর পরম মান কী হবে? শুধু সাংখ্যিক মানটা, তাহলে শুধু 5। আবার বললাম -5, এর পরম মান কত? কী হবে? শুধু 5। বুঝতে পারলে? বললাম +8, এর পরম মান কত? শুধু 8। -8, এর পরম মান কত? শুধু 8। বুঝতে পারলে? শুধু সাংখ্যিক মানটাকে বোঝায়, এটাই হচ্ছে পরম মান। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমরা এই যোগটা এবার করব। দেখো, তাহলে এই দুটো সংখ্যার পরম মানটা যোগ করতে হবে। তাহলে +3, এর পরম মান কি? শুধু 3ই হবে। +5, এর পরম মান শুধু 5। তাহলে 3 + 5 কত হবে? আমরা সকলেই জানি 8 হয়। এইবার যোগফলের আগে কী চিহ্ন বসবে বলেছি? ধনাত্মক চিহ্ন বসবে।
প্লাস সাইন বসবে, +8। বুঝতে পারলে? তাহলে +3 প্লাস অফ +5 সমান হচ্ছে কত? +8। ঠিক আছে, তো যোগফল বেরিয়ে গেল +8। তো এবার নিয়মটা আমি একটু লিখে দিচ্ছি, তোমরা এটা মনে রেখে দেবে বা খাতায় লিখে নেবে। দেখো নিয়ম, দুটি ধনাত্মক সংখ্যার যোগের সময় তাদের পরম মানের যোগ করতে হয় এবং যোগফলের আগে ধনাত্মক চিহ্ন বসে। আশা করি এই নিয়মটি সকলেই বুঝতে পেরেছ। তো এইবার আমরা দুটি ঋণাত্মক পূর্ণ সংখ্যার যোগ কিভাবে করতে হয় সেটি শিখব। দেখো, যখন দুটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা যোগ করব, তো একটা উদাহরণের সাহায্যে বোঝাচ্ছি। -2 প্লাস -6, দুটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা, এদের কি করছি? যোগ করছি। এক্ষেত্রে যোগের নিয়মটি হচ্ছে দুটি ঋণাত্মক পূর্ণ সংখ্যার যোগের সময় সংখ্যা দুটির পরম মানের যোগ করতে হয় এবং যোগফলের আগে ঋণাত্মক চিহ্ন বসে। আরও একবার বলছি, দুটি ঋণাত্মক সংখ্যার যোগের সময় সংখ্যা দুটির পরম মানের যোগ করতে হয়। তাহলে এই যে সংখ্যা দুটি রয়েছে এদের পরম মানের আমরা যোগ করব এবং সেই যোগফলের আগে ঋণাত্মক চিহ্ন বসাবো, মানে মাইনাস সাইন দেব। বুঝতে পারলে? ঠিক আছে, দেখো তাহলে এই -2 এর পরম মান কত? শুধু 2। আর -6 এর পরম মান কত? শুধু 6। তাহলে এদের আমরা কি করব? যোগ করব। তাহলে 2 এর সাথে 6 যোগ করলে কত হয়? 8 হয়। এবার কি চিহ্ন বসবে? যোগফলের আগে ঋণাত্মক চিহ্ন বসবে, বসিয়ে দিলাম। তাহলে -8। বুঝতে পারলে? ঠিক আছে, তো নিয়মটা আমি নিচে লিখে দিচ্ছি, তোমরা একটুখানি দেখে নাও। তো নিয়মটি এখানে লিখে দিয়েছি। দেখো, দুটি ঋণাত্মক সংখ্যার যোগের সময়ে সংখ্যা দুটির পরম মানের যোগ করতে হয় এবং যোগফলের আগে ঋণাত্মক চিহ্ন বসে। বুঝতে পেরেছ নিশ্চয়ই? তো এইবার আমরা শিখব দুটি সংখ্যার চিহ্ন যদি বিপরীত হয়, অর্থাৎ একটি ধনাত্মক সংখ্যার সাথে একটি ঋণাত্মক সংখ্যার যোগ বা একটি ঋণাত্মক সংখ্যার সাথে একটি ধনাত্মক সংখ্যার যোগ কিভাবে করতে হয়। তো আমরা আগের দুটোতে কী শিখেছিলাম? দেখো, দুটো একই সংখ্যার আমরা যোগ কিভাবে করতে হয় সেই নিয়মগুলো শিখেছিলাম। এখানে দুটো ধনাত্মক সংখ্যার যোগ আর এখানে দুটো ঋণাত্মক সংখ্যার যোগ। তো এখন আমরা শিখব দুটি সংখ্যার চিহ্ন যদি বিপরীত হয়, অর্থাৎ ধরো একটাতে প্লাস সাইন আছে একটাতে মাইনাস সাইন আছে, এই যোগগুলো কিভাবে করতে হয় সেটি আমরা শিখব। দেখো, দুটি সংখ্যার চিহ্ন বিপরীত হলে, অর্থাৎ ধনাত্মক সংখ্যার সাথে একটি ঋণাত্মক সংখ্যার যোগ বা ঋণাত্মক সংখ্যার সাথে ধনাত্মক সংখ্যার যোগ। তো বিষয়টি একটি উদাহরণের মাধ্যমে আমি বোঝাচ্ছি, তাহলে বুঝতে তোমাদের বেশি সুবিধা হবে। দেখো, ধরো এইরকম যোগ রয়েছে +9 প্লাস অফ -5, একটা ধনাত্মক সংখ্যার সাথে একটা ঋণাত্মক সংখ্যার আমরা যোগ করতে চলেছি। তো কিভাবে যোগটা করব সেই নিয়মটি আমরা শিখব। নিয়মটি হচ্ছে বিপরীত চিহ্নযুক্ত দুটি সংখ্যার যোগের সময় সংখ্যা দুটির পরম মানের বিয়োগফল নেওয়া হয় এবং সংখ্যা দুটির মধ্যে যে সংখ্যাটি বড় তার চিহ্ন নেওয়া হয়। আরও একবার বলছি, দেখো, বিপরীত চিহ্নযুক্ত দুটি সংখ্যার যোগের সময় সংখ্যা দুটির পরম মানের বিয়োগফল নেওয়া হয় এবং সংখ্যা দুটির মধ্যে যে সংখ্যাটি বড় তার চিহ্ন নেওয়া হয়। দেখো, তো +9 এর পরম মান কত? শুধু 9 হবে। -5 এর পরম মান কত? শুধু 5। তাহলে এদের আমরা কি করব? বিয়োগ করব, তবেই তো আমরা বিয়োগফলটা পাবো। তাহলে 9 থেকে 5 আমরা বিয়োগ করলে পাই 4। এইবার চিহ্নর একটা ব্যাপার রয়েছে, প্লাস চিহ্ন বসবে না মাইনাস চিহ্ন বসবে? দেখো, বলেছিলাম কি যে সংখ্যাটি বড় তার চিহ্ন নেওয়া হয়। দেখো, এখানে 5 আর 9 দুজনের মধ্যে তোমরা সকলেই বুঝতে পেরে গেছো 9 বড়, তাহলে 9-এর চিহ্ন কি? প্লাস, সেই জন্য এখানে প্লাস চিহ্ন বসবে। তো অ্যান্সার কত হলো? +4। ঠিক আছে, তো আরও একটা উদাহরণ দেখে নাও। ধরো এরকম রয়েছে -7 প্লাস +2। তাহলে দেখো, দুটো বিপরীত চিহ্নযুক্ত সংখ্যা। তাহলে নিয়মটা এই মাত্রই বললাম, এদের পরম মানের বিয়োগফলটা নেব। তাহলে 7 থেকে 2 বিয়োগ করলে হবে 5। এবার এই সংখ্যা দুটোর মধ্যে যে সংখ্যাটা বড় তার চিহ্ন নেব। দেখো, 7 আর 2 এর মধ্যে 7 বড়, 7-এর চিহ্ন কি? মাইনাস, সেই জন্য -5। এটা হয়ে গেল অ্যান্সার। বুঝতে পারলে? তো নিয়মটা আমি লিখে দিচ্ছি, দেখে নাও। তো নিয়মটা লিখে দিয়েছি, দেখে নাও। বিপরীত চিহ্নযুক্ত দুটি সংখ্যা যোগের সময়ে সংখ্যা দুটির বিয়োগফল নেওয়া হয় এবং সংখ্যা দুটির মধ্যে যে সংখ্যাটি বড় তার চিহ্ন নেওয়া হয়। বুঝতে পেরেছ?
তো এইবার আমরা পূর্ণ সংখ্যার বিয়োগ কিভাবে করতে হয় সেটি শিখব। দেখো, বিষয়টা একটা উদাহরণের সাহায্যে বোঝাচ্ছি। দেখো, ধরো এরকম রয়েছে +7 মাইনাস -5। +7 থেকে -5 বিয়োগ করতে হবে, ঠিক আছে? তো +7 থেকে -5 বিয়োগ মানে এই +7-এর সঙ্গে -5-এর বিপরীত সংখ্যার যোগ বোঝায়। কি বললাম আরও একবার বলছি, +7 থেকে -5 বিয়োগ মানে এই +7-এর সাথে -5-এর বিপরীত সংখ্যার যোগ বোঝায়। তো এই -5-এর বিপরীত সংখ্যা কত? -5-এর বিপরীত সংখ্যা কত হবে? +5। তো সাইনটা চেঞ্জ হয়ে যাবে, মাইনাস প্লাস হয়ে যাবে, +5। তাই +7 থেকে -5 বিয়োগ মানে এই +7-এর সাথে এই +5-এর যোগ বোঝায়। তো এইটাকে আমরা এইভাবে লিখব, +7 প্লাস +5। তাহলে +7 আর +5-এর যোগ বোঝায়, এইমাত্রই বললাম, ঠিক আছে? তাহলে দেখো, এইবার দুটো ধনাত্মক সংখ্যা কিভাবে যোগ করতে হয় তোমরা একটু আগেই শিখলে। তো দুটো ধনাত্মক সংখ্যা যোগের সময় কি করতে হয়? এদের পরম মানের যোগ করতে হয়। তাহলে 7 আর 5 যোগ করলে কত হয়? 12 হয়। এইবার এই 12-র আগে কী চিহ্ন বসবে? দেখো, দুটো ধনাত্মক সংখ্যার যোগের সময় তাদের পরম মানের যোগ করতে হয় এবং যোগফলের আগে ধনাত্মক চিহ্ন বসে, অর্থাৎ প্লাস সাইন বসে, তাই +12। বুঝতে পারলে? এটাই হয়ে গেল অ্যান্সার, ঠিক আছে? তো নিয়মটা আমি লিখে দিচ্ছি এখানে, দেখো। তো নিয়মটা লিখেছি, দেখো। একটি পূর্ণ সংখ্যা থেকে অপর আরেকটি পূর্ণ সংখ্যা বিয়োগ করার ক্ষেত্রে প্রথম পূর্ণ সংখ্যার সাথে দ্বিতীয় পূর্ণ সংখ্যার বিপরীত সংখ্যা যোগ করা হয়। তো এখানে সেটাই করেছি, একটা পূর্ণ সংখ্যা থেকে অপর আরেকটি পূর্ণ সংখ্যা এখানে বিয়োগ করতে দিয়েছিল, তাই প্রথম পূর্ণ সংখ্যার সাথে এই দ্বিতীয় যে পূর্ণ সংখ্যাটা রয়েছে এই পূর্ণ সংখ্যার বিপরীত সংখ্যা, তাহলে -5-এর বিপরীত সংখ্যা +5, তাহলে দ্বিতীয় পূর্ণ সংখ্যার বিপরীত সংখ্যা যোগ করা বোঝায়। দেখো, যোগই করেছি, তাহলে +7 প্লাস +5, তার মানে +12। তো এইবার আমরা পূর্ণ সংখ্যার যোগ ও বিয়োগের কিছু বৈশিষ্ট্য জেনে নেব। দেখো, প্রথম বৈশিষ্ট্য হচ্ছে পূর্ণ সংখ্যার যোগ বিনিময় নিয়ম মেনে চলে। অর্থাৎ ধরো এ ও বি যে কোনো দুটো পূর্ণ সংখ্যা, তাহলে এই এ প্লাস বি সমান বি প্লাস এ হবে। বুঝতে পারলে? আরও একবার বলছি, পূর্ণ সংখ্যার যোগ বিনিময় নিয়ম মেনে চলে। অর্থাৎ এ ও বি যে কোনো দুটো পূর্ণ সংখ্যা হলে এ প্লাস বি সমান বি প্লাস এ হবে। বুঝতে পারলে? তো এই পূর্ণ সংখ্যার যোগ যে বিনিময় নিয়ম মেনে চলে এর প্রমাণগুলো আমি এর পরবর্তী ক্লাসে করাবো, ঠিক আছে? তো এখনও কিছু বৈশিষ্ট্য রয়েছে, সেই সব প্রমাণগুলো আমি পরবর্তী ক্লাসে করাবো, এখন শুধু আমি বলে দিচ্ছি। তাহলে পূর্ণ সংখ্যার যোগ কি? বিনিময় নিয়ম মেনে চলে। 2 নম্বর, পূর্ণ সংখ্যার যোগ সংযোগ নিয়ম মেনে চলে। সংযোগ নিয়ম বলতে ধরো এ বি সি যে কোনো তিনটে পূর্ণ সংখ্যা, তাহলে এ প্লাস বি প্লাস সি এটা সমান এ প্লাস এই বি প্লাস সি হবে। অর্থাৎ ব্র্যাকেটের মধ্যে প্রথমে আমরা এ প্লাস বিটা যোগ করব, তার সাথে সি এর যোগ করব, এবং এই এ প্লাস এই বি প্লাস সিটাকে ব্র্যাকেটের মধ্যে যোগ করে তার সাথে এ যোগ করব, দেখব দুটো মানই সমান আসছে, ঠিক আছে? এই প্রমাণগুলো সব কিন্তু আমি পরবর্তী ক্লাসে তোমাদের করিয়ে দেব। এবার দেখো, এটা গেল যোগের ক্ষেত্রে, ঠিক আছে? এবার বিয়োগের ক্ষেত্রে, এখানে আমি লিখে দিচ্ছি, বিয়োগের ক্ষেত্রে পূর্ণ সংখ্যার বিয়োগ বিনিময় নিয়ম মেনে চলে না। অর্থাৎ এ ও বি যে কোনো দুটো পূর্ণ সংখ্যা হলে এ মাইনাস বি আর বি মাইনাস এ এই দুটো কিন্তু কখনোই সমান হবে না, অর্থাৎ অসমান হবে। বুঝতে পারলে? এর মান যদি 5 আসে এর মানও 5 আসবে না, আলাদা মান আসবে, ঠিক আছে? আর পূর্ণ সংখ্যার বিয়োগ সংযোগ নিয়মও মেনে চলে না। অর্থাৎ এখানে সংযোগ নিয়মটা আমি বলেছি যে কোনো তিনটে পূর্ণ সংখ্যা এ বি সি, তাহলে হলে এটা হয়, এটা যোগের ক্ষেত্রে ছিল, বিয়োগের ক্ষেত্রে এটা হবে এইভাবে, তাহলে এ মাইনাস বি মাইনাস সি, এটা অসমান হবে কারণ মেনে চলে না, এ মাইনাস বি মাইনাস সি,
বুঝতে পেরেছো? ঠিক আছে। তো এইবার আমরা পূর্ণ সংখ্যার গুণ ও ভাগ কিভাবে করতে হয় সেটি শিখব। দেখো, পূর্ণ সংখ্যার গুণ। দেখো, প্রথমেই একটি বিষয় তোমাদের জানতে হবে, যেটি না জানলে এই গুণ ও ভাগের অঙ্ক ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেটি হচ্ছে এই প্লাস আর প্লাস, অর্থাৎ দুটো একই যদি চিহ্ন গুণ করি তাহলে কি হয়? প্লাসে প্লাসে প্লাস চিহ্নই হয়। ঠিক একইভাবে দুটো মাইনাস যদি গুণ করা হয়, মাইনাসে মাইনাসে প্লাস হয়। ঠিক আছে। এইবার একটা প্লাস আর একটা মাইনাস, দুটো যদি বিপরীত চিহ্ন হয়, গুণ করি, তাহলে চিহ্নটা হবে মাইনাস। প্লাসে মাইনাসে মাইনাস। ঠিক একইভাবে যদি একটা মাইনাসের সাথে একটা প্লাসের গুণ করা হয়, তাহলে মাইনাসে প্লাসে চিহ্নটা হবে মাইনাস। এই জিনিসটা তোমাদের মনে রাখতে হবে। অর্থাৎ দুটো একই চিহ্ন যখন গুণ করব, দেখো, তখন চিহ্ন কী হবে? প্লাস। যখন দুটো বিপরীত চিহ্ন গুণ করব, একটা প্লাস একটা মাইনাস বা একটা মাইনাস একটা প্লাস, তখন চিহ্ন কী হবে? মাইনাস। বুঝতে পেরেছো? ঠিক আছে। তো কয়েকটি উদাহরণের সাহায্যে বিষয়টা বুঝে নাও। দেখো, ধরো এরকম গুণ রয়েছে +2 ইন্টু -3, +2 গুণ -3, বা আবার এইরকম রয়েছে -5 গুণ +4। দেখো কীভাবে গুণটা করব, খুবই সহজ নিয়ম। দেখো, প্রথমে এই সংখ্যা চিহ্নগুলোকে এখন বাদ দাও, সংখ্যাটা দেখো, এই 2 আর 3, 2 আর 3 গুণ করতে আমরা ছোটোবেলায় সবাই শিখেছি। 2 3 কত হয়? 6 হয়। এবার চিহ্নটা গুণ করো, প্লাসে মাইনাসে মাইনাস। দেখো এখানে প্লাসে মাইনাসে গুণ করলে কী চিহ্ন হয়? মাইনাস। তো সেই জন্য এখানে মাইনাস চিহ্ন বসিয়েছি। বুঝতে পারলে? ঠিক আছে। এইটা দেখো, 5 4 20, আর মাইনাসে প্লাসে দেখো বিপরীত চিহ্ন আমরা গুণ করছি, তার মানে চিহ্ন সর্বদা নেগেটিভ হবে, মাইনাস হবে, -20। বুঝতে পারলে? ঠিক আছে। তো এক্ষেত্রে নিয়মটি হচ্ছে, দেখো নিয়মটা আমি পাশে লিখে দিচ্ছি। এ ও বি যে কোনো দুটো পূর্ণ সংখ্যা হলে এ গুণ -বি, মানে একটা তুমি ধনাত্মক সংখ্যার সাথে একটা যদি ঋণাত্মক সংখ্যা তুমি গুণ করছো, বা তুমি একটা ঋণাত্মক সংখ্যার সাথে একটা তুমি ধনাত্মক সংখ্যা গুণ করছো, তাহলে কি হবে? গুণফলটা সর্বদা ঋণাত্মক হবে। অর্থাৎ তুমি যদি এরকম করো এ গুণ -বি, এইটা দেখো এ গুণ -বি এই আকারেই রয়েছে, তাহলে পরে আমরা কি লিখব? একবারে এটা লিখব, মাইনাস অফ এ গুণ বি। তার মানে একেবারে মাইনাস চিহ্ন বসিয়ে দেবো, এই এ আর বি গুণ করে দেবো। 2 গুণ 3 সমান কত? 6। ঠিক আছে, এটাই হচ্ছে নিয়মটা। তো এইবার দুটো ঋণাত্মক সংখ্যা যদি গুণ করি, অর্থাৎ এই রকম -5 গুণ -3, দেখো কিছুই নয়, প্রথমে সংখ্যাগুলো গুণ করো, 5 3 15, আর মাইনাসে মাইনাসে দেখো দুটো একই চিহ্ন যখন গুণ করা হয়, চিহ্ন কি হয়? পজিটিভ হয়, প্লাস হয়, +15। বুঝতে পারলে? খুবই সহজ এটা গুণটা। তাহলে এক্ষেত্রে নিয়মটা হচ্ছে এ ও বি যে কোনো দুটো পূর্ণ সংখ্যা হলে -a গুণ -b সমান কী হবে বলো তো? -a গুণ -b সমান কী হবে? a গুণ b। চিহ্নটা প্লাস হয়ে যাবে, মানে a গুণ b। ঠিক আছে, এটা হচ্ছে নিয়মটা। বুঝতে পারলে? তো এইবার আমরা পূর্ণ সংখ্যার ভাগটা শিখব। দেখো, পূর্ণ সংখ্যার ভাগ। দেখো, ধরো এরকম একদম ডাইরেক্ট উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, -6 ভাগ 3 এইরকম রয়েছে। ধরো এইরকম রয়েছে 18 ভাগ, আবার ধরো এইরকম রয়েছে এরকম রয়েছে। কিভাবে করব? দেখো, তো -6কে আমাদের 3 দিয়ে ভাগ করতে হবে। এই 3-এর আগে কিছু চিহ্ন নেই, মানে এখানে প্লাস চিহ্ন রয়েছে, এটা আমরা সকলেই জানি। তাহলে -6কে আমরা +3 দিয়ে ভাগ করব। দেখো, প্রথমে চিহ্নগুলোকে বাদ দাও। 6কে 3 দিয়ে ভাগ করতে আমরা সকলেই পারবো। 6কে 3 দিয়ে ভাগ করলে কত হয়? 3 2 6 হয়। এইবার দেখো, একটা মাইনাস একটা প্লাস, তো মাইনাসে প্লাসে একটু আগে শিখিয়েছি, মাইনাসে প্লাসে মাইনাস হয়, মাইনাস বসে যাবে, -2। এটা হয়ে গেল ভাগফল। বুঝতে পারলে? খুবই সহজ।
তারপর একটা দেখো 2 নম্বরটা 18 ভাগ -2। তো 18কে -2 দিয়ে এখন ভাগ করব। দেখো তো 18কে 2 দিয়ে ভাগ করো, 18কে 2 দিয়ে ভাগ করলে হয় 9, 2 9 18। এইবার 18-র আগে প্লাস চিহ্ন, 2-এর আগে মাইনাস চিহ্ন, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, চিহ্নগুলো কিন্তু দিতে হবে, নাহলে কিন্তু অঙ্ক ভুল হয়ে যাবে। ঠিক আছে, এবার দেখো 3 নম্বরটা -15 ভাগ -5। তো -15কে -5 দিয়ে আমরা ভাগ করব। তাহলে 15কে 5 দিয়ে ভাগ করো, 5 3-এ 15 হয়, 3 বসলো। এবার দেখো দুটোই মাইনাস, মাইনাসে মাইনাসে কী হবে, প্লাস হয়ে যাবে, তো +3। এই প্লাস সাইনটা তোমরা দিতেও পারো নাও পারো, কিন্তু মাইনাস সাইন হলে তোমাদের দিতেই হবে। ঠিক আছে, বুঝতে পারলে? তো এইবার আমরা পূর্ণ সংখ্যার গুণ ও ভাগের কিছু বৈশিষ্ট্য জেনে নেব। দেখো প্রথমে পূর্ণ সংখ্যার গুণের কিছু বৈশিষ্ট্য জানব। দেখো এ ও বি যে কোনো দুটো পূর্ণ সংখ্যা হলে এ গুণ বি সমান বি গুণ এ হয়। ঠিক আছে, কি বললাম, এ আর বি যে কোনো দুটো পূর্ণ সংখ্যা হলে এ গুণ বি করলে যা পাবো বি গুণ এ করলে তাই পাবো। অর্থাৎ পূর্ণ সংখ্যার গুণ বিনিময় নিয়ম মেনে চলে। এই নিয়মটা হচ্ছে বিনিময় নিয়ম। আমরা যোগের ক্ষেত্রে দেখেছিলাম পূর্ণ সংখ্যার যোগ বিনিময় নিয়ম মেনে চলে, পূর্ণ সংখ্যার গুণও কিন্তু বিনিময় নিয়ম মেনে চলে। বুঝতে পারলে? ঠিক আছে, আরেকটা হচ্ছে ধরো এ বি সি তিনটি পূর্ণ সংখ্যা, তাহলে এ বি ইন্টু সি সমান এ ইন্টু বিসি, এ বি ইন্টু সি সমান এ ইন্টু বিসি, এইটা হবে। অর্থাৎ পূর্ণ সংখ্যার গুণ, এই নিয়মটা হচ্ছে সংযোগ নিয়ম। পূর্ণ সংখ্যার গুণ সংযোগ নিয়ম মেনে চলে। বুঝতে পারলে? ঠিক আছে, এটা হচ্ছে বিনিময় নিয়ম। এই প্রতিটার প্রমাণ আমি পরবর্তী ক্লাসে করিয়ে দেব। ঠিক আছে, এবার আসি ভাগের ক্ষেত্রে। দেখো ধরো এ আর বি যে কোনো দুটো পূর্ণ সংখ্যা, তাহলে এই এ ভাগ বি আর বি ভাগ এ এই দুটো কিন্তু কখনোই সমান হবে না। ঠিক আছে, মানে একে তুমি বি দিয়ে ভাগ করে যেটা ভাগফল পাবে, বিকে তুমি এ দিয়ে ভাগ করে ভাগফলটা কিন্তু আলাদা আসবে, কখনোই এক আসবে না। তাহলে পূর্ণ সংখ্যার ভাগ বিনিময় নিয়ম, এটা বিনিময় নিয়ম মেনে চলে না। বুঝতে পারলে? ঠিক আছে, এবার দেখব সংযোগ নিয়মটা মেনে চলে কিনা। তাহলে সংযোগ নিয়মটা দেখো, এ ভাগ বি ভাগ সি একটা ব্র্যাকেটের মধ্যে, আর তারপরে কী লিখব, এ ভাগ বি আর ব্র্যাকেটের বাইরে ভাগ দিয়ে সি, এটাই হচ্ছে কি সংযোগ নিয়ম। কিন্তু মনে রাখতে হবে পূর্ণ সংখ্যার ভাগ সংযোগ নিয়মও মেনে চলে না, তাহলে এই দুটো মান আলাদা আসবে। বুঝতে পারলে? ঠিক আছে, এই প্রতিটা প্রমাণ আমি পরবর্তী ক্লাসে করিয়ে দেবো। আশা করি আজকের ক্লাসের এই পূর্ণ সংখ্যার যোগ বিয়োগ গুণ ও ভাগ এই যে এত পর্যন্ত করালাম তোমরা সকলেই বুঝতে পেরেছো। যদি তোমাদের কোথাও অসুবিধা হয়ে থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, আমি তোমাদের আবারও বুঝিয়ে দেবো। ঠিক আছে, আর আজকের ক্লাসটি কেমন লাগলো সেটি তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। এছাড়াও পরবর্তীতে এই ধরনের আরও গুরুত্বপূর্ণ ক্লাসের সমাধান দেখার জন্য তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো।